বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি কাজী ইমরুল কায়েস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ, জয়পুরহাট। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের কর্মমুখী রসায়নের সম্পর্কে আলোচনা করব। এটি এই চ্যাপ্টারের দ্বিতীয় অনলাইন ক্লাস। আজকের ক্লাস থেকে আমরা যা শিখব বা জানতে পারবো, চলো একটু দেখে নিই। আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো দ্রবণ, সাসপেনশন, কলয়েড, ক্রিস্টালয়েড ও কোয়াগুলেশন সম্পর্কে বিস্তারিত আমরা জানব। সাসপেনশনের বৈশিষ্ট্য ও এর প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে পারবো। টিন্ডাল প্রভাবটা কি এ সম্পর্কে আমরা জানব। সল, জেল ও ইমালশন কি এ সম্পর্কে জানব। ইমালশন, ইমালসিফায়ার ও পেপটাইজেশন কি এ সম্পর্কে আমরা এই ক্লাস থেকে বিস্তারিত জানতে পারব। তো চলো শুরু করা যাক। প্রথমে আসো আমরা সংজ্ঞাগুলো দেখে নিই। সাসপেনশন, কলয়েড ও কোয়াগুলেশন। আমরা কঠিন সোডিয়াম ক্লোরাইড ও বালির সূক্ষ্ম গুঁড়াকে আলাদা বিকারে নিয়ে যদি পানি যোগ করি এর মধ্যে এবং কিছুক্ষণ ভালোভাবে নেড়ে রেখে দেই, তাহলে কি হবে? তোমরা সবাই জানো যে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে এবং যে আরেকটা বিকারে যে বালি নেওয়া হয়েছিল সেটি মিশ্রিত হবে না। অর্থাৎ একটা বিকারে সোডিয়াম ক্লোরাইড এবং পানি মিশ্রণ তৈরি করবে বা দ্রবণ তৈরি করবে, সমসত্ব দ্রবণ তৈরি করবে, এবং আরেকটাতে অমিশ্রিত অবস্থায় থাকবে, পানি এবং বালি অমিশ্রিত অবস্থায় থাকবে। তো দুই ধরনের মিশ্রণ আমরা পাবো। রসায়নের ভাষায় এসব মিশ্রণকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে সমসত্ব বা স্বচ্ছ মিশ্রণ বা দ্রবণ, যেমন আমরা প্রথম দ্রবণটা তৈরি করেছি সোডিয়াম ক্লোরাইড এবং পানির মিশ্রণ, এবং অসমসত্ব বা অস্বচ্ছ মিশ্রণ বা অস্বচ্ছ বা অসমসত্ব দ্রবণ, যেটা আমরা ওই যে দ্বিতীয় বিকারে তৈরি করেছিলাম বালি এবং পানি মিশ্রণ। এটি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তোমরা অবশ্যই অবগত আছো সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ কাকে বলে। সমসত্ব মিশ্রণ হচ্ছে সকল অনুপাতে যে উপাদানগুলো দিয়ে দ্রবণ তৈরি করা হবে, সাধারণত দুই বা ততোধিক উপাদানের সমন্বয়ে আমরা একটা দ্রবণ তৈরি করি। এই সমসত্ব দ্রবণের ক্ষেত্রে সকল উপাদান সমভাবে মিশ্রিত থাকবে, সকল অনুপাতে, দ্রবণের সর্বত্র সকল অনুপাতে সমভাবে মিশ্রিত থাকবে। কিন্তু অসমসত্ব দ্রবণের ক্ষেত্রে এই মিশ্রণটা সমসত্ব বা সকল অনুপাতে মিশ্রিত থাকে না। অসমসত্ব মিশ্রণ যেটা আমরা পেলাম, এই অসমসত্ব মিশ্রণ আবার দুই প্রকার। কি কি? এটা হচ্ছে কলয়েড এবং সাসপেনশন। আবার তোমরা জানো যে দ্রাবক এবং দ্রব ইকুয়াল টু দ্রবণ তৈরি হয়। এই দ্রবের কণার উপর ভিত্তি করে আবার দ্রবণ তিন রকমের হয়। কি কি দেখে নেই। প্রকৃত দ্রবণ বা দ্রবণ, সাসপেনশন এবং কলয়েড। তাহলে দ্রবের কণার উপর ভিত্তি করে, কণার আকারের উপর ভিত্তি করে দ্রবণ আবার তিন ধরনের: প্রকৃত দ্রবণ, সাসপেনশন এবং কলয়েড। এই চিত্রটা দেখো, এই চিত্রটা তোমরা ভালোভাবে মনে রাখবা, তাহলে দ্রবণ, কলয়েড এবং সাসপেনশন ডিফারেন্সিয়েট করতে পারবা। দেখো প্রথমটা আমরা, এইটা হচ্ছে আমাদের দ্রবণ। এই দ্রবণের ক্ষেত্রে হয় কি, দ্রব কণার আকার, আমরা দ্রাবক এবং দ্রব মিলে দ্রবণ তৈরি করি। এই দ্রবণ যখন তৈরি হবে তখন এই দ্রব কণার আকারটা ন্যূনতম 10⁻⁷ সেন্টিমিটার অথবা তার চেয়ে কম হতে হবে। অর্থাৎ 10⁻⁷ এর চেয়ে বেশি হওয়া যাবে না, এর চেয়ে কম হবে অথবা তার চেয়ে 10⁻⁷ হবে অথবা তার চেয়ে কম হবে দ্রবকণার আকার, তখন তাকে আমরা দ্রবণ বলি। আর কলয়েডের ক্ষেত্রে দেখো, দ্রবকণার আকারটা হবে 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার। ঠিক আছে? অর্থাৎ এই দ্রবকণার আকারটা কিন্তু কলয়েডের ক্ষেত্রে বড় হচ্ছে। দ্রবণের ক্ষেত্রে ছিল 10⁻⁷ এর নিচে, 10⁻⁷ এর নিচে, এবং
কলয়েডের ক্ষেত্রে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটারের মধ্যে, অর্থাৎ দ্রবণ হচ্ছে কলয়েডের কণার আকারটা কম। আর সাসপেনশনের ক্ষেত্রে এই আকারটা আরো বড় হয়, যার পরিমাণটা 10⁻⁵ সেন্টিমিটার অথবা এর চেয়ে বড় থাকে, সেইটাকে আমরা বলবো সাসপেনশন। অর্থাৎ যে দ্রবণে কণার দ্রবের আকার 10⁻⁷ সেন্টিমিটারের চেয়ে কম থাকবে তাকে আমরা ট্রু সলিউশন বা দ্রবণ বলবো, এবং যে দ্রবণে বস্তুকণার আকার বা দ্রবের আকার 10⁻⁷ হতে 10⁻⁵ সেন্টিমিটারের মধ্যে থাকবে তাকে আমরা কলয়েড বলবো, এবং যে দ্রবণে বস্তুকণার আকার বা দ্রবের আকার 10⁻⁵ সেন্টিমিটারের চেয়ে বড় হবে তাকে আমরা সাসপেনশন বলবো। তাহলে এই জিনিসটা তোমরা ভালোভাবে মনে রাখবা, 10⁻⁷ সেন্টিমিটারের নিচে যেটা হবে সেটাকে আমরা বলছি দ্রবণ, আর 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটারের মধ্যে হলে তাকে আমরা বলছি কলয়েড, এবং 10⁻⁷ সেন্টিমিটারের চেয়ে বড় যেটা সেটাকে আমরা বলবো সাসপেনশন। অর্থাৎ দ্রবের আকার সবচেয়ে ছোট, তারপরে কলয়েড, এবং সাসপেনশনের মধ্যে যে কণা থাকবে সেটার আকার সবচেয়ে বড়, অর্থাৎ 10⁻⁵ সেন্টিমিটারের চেয়ে বড়। এখন চলো এই উদাহরণ প্রকৃত দ্রবণ কাকে বলে দেখে নিই। কোন দ্রাবকে দ্রবের কণাগুলির আকার 10⁻⁵ সেন্টিমিটার বা আরো ক্ষুদ্র আকারে মিশ্রিত হয়ে স্বচ্ছ, সমসত্ব এবং স্থায়ী মিশ্রণ তৈরি করলে তাকে আমরা প্রকৃত দ্রবণ বা দ্রবণ বলি। যেমন পানিতে চিনি, পানিতে আমরা যদি পানির মধ্যে চিনি 1 চামচ চিনি দেই, তাহলে আমরা যদি ক্রমান্বয়ে নাড়তে থাকি তাহলে চিনির ক্রিস্টালটা ছোট হতে 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 এক সময় দেখা যাবে যে 10⁻⁷ সেন্টিমিটার বা তার চেয়ে ছোট হয়ে গেছে, তখনই কিন্তু আমরা একে দ্রবণ বলতে পারবো। আবার খাবার লবণ, ঠিক একইভাবে খাবার লবণও যদি আমরা একটা গ্লাসে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকি তাহলে সেই ক্রিস্টালটার আকার যখন 10⁻⁷ সেন্টিমিটার বা তার চেয়ে ছোট হবে তখনই আমরা তাকে ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ। এর পূর্বে কিন্তু আমরা একে প্রকৃত দ্রবণ বলতে পারবো না। অর্থাৎ দ্রবর অণুর আকার অবশ্যই 10⁻⁷ সেন্টিমিটার অথবা তার কম হলে তাকেই আমরা ট্রু সলিউশন বলতে পারবো। এই প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক, চলো। প্রকৃত দ্রবণের কণাগুলো সাধারণ অণুবীক্ষণ যন্ত্র এমনকি আল্ট্রা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। প্রকৃত দ্রবণের কণাগুলো ফিল্টার কাগজের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে, যেহেতু এর কণার আকার খুবই ছোট, 10⁻⁷ সেন্টিমিটার অথবা এর চেয়ে কম, কাজে এটা ফিল্টার কাগজ দিয়ে যেতে পারে। প্রকৃত দ্রবণের কণাগুলো দ্রুত গতিতে ব্যাপিত হয়, যা ব্রাউনীয় গতি প্রদর্শন করে না। ব্রাউনীয় গতিটা কি এটা আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখব, তারপরেও তোমাদের একটু বলে রাখি যে কলয়েড মিশ্রণের কণার আকার বড় তোমরা জানো, সেইখানে এই দ্রব এবং দ্রাবক অণুর মধ্যে পারস্পরিক যে সংঘর্ষ ঘটে, অবিরাম সংঘর্ষ ঘটার ফলে অণুগুলোর একটা গতি থাকে, এই গতিকেই কলয়েডাল গতি বলা হয়। পরবর্তী স্লাইডে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রকৃত দ্রবণে আলোক রশ্মি প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটে না, অর্থাৎ প্রকৃত দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা আলো পাস করে দিই সে আলো প্রতিফলনিত হয়ে ফিরে আসে না বা বিচ্ছুরণ ঘটবে না, অর্থাৎ এই প্রকৃত দ্রবণের মধ্যে দিয়ে আলো সোজাসুজি চলে যাবে, আলোর কোনো প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটবে না। প্রকৃত দ্রবণ স্বচ্ছ, সমসত্ব এবং স্থায়ী হবে। প্রকৃত দ্রবণ একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং সমসত্ব, অর্থাৎ সকল অংশে মিশ্রণের অনুপাত সমান থাকবে এবং এটা একটি স্থায়ী দ্রবণ হবে। এরপরে আসো সাসপেনশন। একটি বিস্তার মাধ্যমের মধ্যে 10⁻⁵ সেন্টিমিটার থেকে বড় ব্যাসের কণা বিস্তৃত থেকে
যে অস্বচ্ছ, অস্থায়ী এবং অসমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে সাসপেনশন বলে। এখানে একটা বিস্তার মাধ্যম বলা আছে। বিস্তার মাধ্যম অর্থাৎ এখানে বিস্তার মাধ্যম বলতে আমরা এখানে কিন্তু দ্রাবককে বুঝি, ঠিক আছে? তো বিস্তার মাধ্যমে যদি একটা কণার ব্যাস 10⁻⁵ সেন্টিমিটার চেয়ে বড় থাকে, থাকার ফলে যে অস্বচ্ছ, অস্থায়ী এবং অসমসত্ব মিশ্রণ তৈরি হবে, সেই মিশ্রণটাকে আমরা বলবো সাসপেনশন। সাসপেনশনের বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। প্রথম বৈশিষ্ট্য, একটি বিস্তৃত দশার কণাগুলো সর্বত্র বিস্তার মাধ্যমে ছড়িয়ে থাকে। একটি বিস্তৃত দশার কণাগুলি সর্বত্র বিস্তার মাধ্যমে ছড়িয়ে থাকে। অর্থাৎ বিস্তৃত দশা বলতে এখানে আমরা দ্রাবক বুঝবো, আর বিস্তার মাধ্যম বলতে আমরা দ্রব বুঝবো। বিস্তৃত দশা বলতে আমরা দ্রব বুঝবো এবং বিস্তার মাধ্যম বলতে আমরা দ্রাবককে বুঝবো। সাসপেনশনের ক্ষেত্রে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম হিসাবে আমরা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি। আচ্ছা, সাসপেনশনের মিশ্রণটি স্থির রেখে দিলে বিস্তৃত দশার কণাগুলো তলানি সৃষ্টি করে। সাসপেনশন মিশ্রণটাকে যদি আমরা রেখে দেই, তাহলে সেখানে যে কণাগুলো থাকবে, যেহেতু কণার আকারগুলো যথেষ্ট বড়, সেটা নিচে তলানি জমা হবে। এটা একটা সাসপেনশনের বৈশিষ্ট্য। সাসপেনশন দুই বা ততোধিক বস্তুর আধা তরল মিশ্রণ আমরা বলতে পারি। যেহেতু এর নিচে তলানি পড়ে, কাজেই একে আমরা আধা তরল মিশ্রণও আমরা বলতে পারি। এটা একটা তার বৈশিষ্ট্য। এই কণাগুলোকে খালি চোখে দেখা যায় না, যেহেতু 10⁻⁵ সেন্টিমিটার, কাজে এটা আমরা খালি চোখে দেখতে পারবো না, তবে সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা সহজে একে দেখতে পারবো। সাসপেনশনের কণাগুলো ফিল্টার কাগজের মধ্য দিয়ে সহজেই যেতে পারে। এই সাসপেনশনের কণা যেহেতু বড় হলেও এর আকারটা 10⁻⁵ সেন্টিমিটার হওয়ার কারণে এটা কিন্তু ফিল্টার কাগজ দিয়ে সহজে যেতে পারে। সাসপেনশনের কণাগুলি ধীর গতিতে ব্যাপিত হয়, যা ব্রাউনীয় গতি প্রদর্শন করে। অর্থাৎ সাসপেনশনের মধ্যে এই দ্রব এবং দ্রাবক অণুগুলো পরস্পরের মধ্যে অবিরাম সংঘর্ষ ঘটে। সংঘর্ষ ঘটার কারণে অণুগুলোর একটা গতি থাকে, এই গতিটাকেই আমরা ব্রাউনীয় গতি বলি। কাজেই এই সাসপেনশনের কণাগুলোর মধ্যে এই ব্রাউনীয় গতি দেখা যায়। এটা একটা সাসপেনশনের বৈশিষ্ট্য। সাসপেনশনে আলোক রশ্মির প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটে না। এই দ্রবণের মতো সাসপেনশনের ক্ষেত্রে এর মধ্যে যদি আমরা আলোর রশ্মি প্রবেশ করাই, তাহলে আলোর প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটবে। মনে রেখো, একটি দ্রবণ যেমন দ্রব ও দ্রাবক নিয়ে গঠিত, ঠিক তেমনই ভাবে সাসপেনশনও দুটি ফেজ বা উপাদান, যেটাই বলি আমরা, দুটি ফেজ বা উপাদান দিয়ে গঠিত। যে উপাদানটি একটি মাধ্যমে বিস্তৃত থাকে তাকে আমরা বলবো বিস্তৃত দশা, এবং যে মাধ্যমে বিস্তৃত থাকে তাকে আমরা বলবো বিস্তার মাধ্যম। অর্থাৎ বিস্তার মাধ্যম বলতে, এটা আমরা সহজ করে বোঝার জন্য বিস্তার মাধ্যম বলতে আমরা দ্রাবক বিবেচনা করতে পারি, এবং বিস্তৃত দশা বলতে আমরা দ্রবকে বিবেচনা করি। উদাহরণ হিসাবে দেখে নিই, চলো। বালি ও পানির মিশ্রণ একটি সাসপেনশন। এখানে বালি পানির মধ্যে বিস্তৃত থাকে, তাই বালি হলো বিস্তৃত দশা, এবং পানির মধ্যে বিস্তৃত থাকে বলে পানিকে বিস্তার মাধ্যম বলা হয়। তোমরা জানো, অনেক ঔষধের বোতলে ভালো মতো ঝাঁকিয়ে তারপর সেবন করতে হয়। খেয়াল করে দেখবে বোতলের গায়ে লেখা আছে সাসপেনশন। সাসপেনশনের কণাগুলো অপেক্ষাকৃত বড় হওয়ায় সর্বত্র সমানভাবে চলাফেরা করতে পারে না। কিছুক্ষণ রেখে দিলে নিচের দিকে ঘনত্ব বেড়ে যায়, অর্থাৎ জমাট বাঁধে। এই জন্য যে কোনো সাসপেনশন, এটা চোখের আই ড্রপ হতে পারে অথবা যে কোনো সিরাপ জাতীয় হতে পারে, এই যখনই সাসপেনশন আমরা ইউজ করব, তখন কিন্তু এটা লেখা থাকে যে সাসপেনশনটা তুমি ভালোভাবে ঝেঁকিয়ে নিবে, যাতে তার যে মূল উপাদান সর্বত্র সমানভাবে বিস্তৃত হয়। তাছাড়া এই কণাগুলোর, যেহেতু এই কণাগুলোর আকারগুলো তুলনামূলকভাবে বড়,
এই কণার সাসপেনশন যদি আমরা স্থির অবস্থায় রেখে দিই তো নিচে কণাগুলো নিচে জমা হয়। এই জন্য সাসপেনশন ব্যবহার করার আগে, সেটা আই ড্রপ হোক বা সিরাপ হোক, অবশ্যই ঝেঁকিয়ে নিয়ে ইউজ করতে হবে। পানিতে পলির কণা, পানিতে বালির কণা, পানিতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কণা, বায়ুতে ধূলির কণা ইত্যাদি সাসপেনশনের উদাহরণ। হরলিক্স বা গুঁড়া দুধ পানিতে ঢেলে যেটা আমরা দ্রবণ তৈরি করি, সেটা মূলত কিন্তু এক ধরনের সাসপেনশন। সাসপেনশন কিভাবে তৈরি করা যেতে পারে চলো দেখে নিই। অপেক্ষাকৃত বড় কণা, খালি চোখে দেখা যায় না এমন বস্তুকে ভেঙে ছোট করে আমরা সাসপেনশন তৈরি করতে পারি। অপেক্ষাকৃত ছোট কণাসমূহ একত্রিত করে আমরা সাসপেনশন তৈরি করতে পারি। অর্থাৎ কণা যদি বেশি বড় হয় সেটাকে ভেঙে ছোট করে আমরা সাসপেনশন তৈরি করতে পারি, অথবা কণাগুলো যদি খুব বেশি ছোট হয় সেই ছোট আকারের কণাকে আমরা একটু বড় করেও সাসপেনশন তৈরি করতে পারি। প্রথমে দেখো অপেক্ষাকৃত বড় আকারের কণাসমূহ ভেঙে কিভাবে সাসপেনশন তৈরি করা হয়। যান্ত্রিক, বৈদ্যুতিক এবং রাসায়নিক, এই তিন ভাবেই পানিতে অপেক্ষাকৃত বড় আকারের কণাগুলোকে ভেঙে সাসপেনশন তৈরি করা যায়। যান্ত্রিক উপায়ে গম ভেঙে আটা তৈরির মতো এক্ষেত্রে একটি মিল, যাকে আমরা কলিডার মিল বলবো, কঠিন বস্তু এবং পানি একত্রে দেওয়া হয়। তারপর মিলটি চালু করে কিছুক্ষণ রাখা হলে সাসপেনশন তৈরি হয়। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ক্ষুদ্র করে আমরা সাসপেনশন তৈরি করতে পারি। অ্যান্টাসিড সাসপেনশন এভাবে তৈরি করা যায়। তোমরা নিশ্চয়ই দেখেছো অ্যান্টাসিড আমাদের ট্যাবলেটও আছে এবং অ্যান্টাসিড কিন্তু সাসপেনশনও হয়। তোমরা এটা ওষুধের দোকানে গিয়ে দেখতে পারো। ওষুধের দোকানে জিজ্ঞেস করলেই তোমাদের দেখায় দিবে অ্যান্টাসিড সাসপেনশন। দেখবা যে একটা গাঢ় দ্রবণ, এটা মূলত একটা সাসপেনশন। এটা আমরা যখন খাবো অবশ্যই ঝেঁকে নিয়ে খেতে হবে। বাসাবাড়িতে মিক্সচার মেশিন যে আমরা ব্যবহার করি, সেটা অপেক্ষাকৃত নরম প্রকৃতির কঠিন বস্তু সাসপেনশন তৈরি করা যায়। আমরা বাসায় যে মিক্সচার মেশিন ব্যবহার করা হয়, সেখানে আমরা যে অপেক্ষাকৃত খুব কঠিন না, অপেক্ষাকৃত নরম যে বস্তু, সেটা দিয়ে আমরা যে মিক্স করি, সেটা দিয়েও কিন্তু সাসপেনশন আমরা তৈরি করতে পারবো। উদাহরণ হিসেবে দেখো যে দই থেকে ঘোল তৈরি। দইকে যদি আমরা ব্লেন্ডারে দিই, ব্লেন্ডারে দিয়ে ঘোল তৈরি করা যায়। কাজেই এই ঘোলটা হলো দইয়ের একটা সাসপেনশন। নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়েছে বিষয়টা। এখন চলো বৈদ্যুতিক উপায় কিভাবে সাসপেনশন তৈরি করা যায় এটা দেখে নেই। এ পদ্ধতিতে পানিতে স্বর্ণ, প্লাটিনাম ইত্যাদি জাতীয় কঠিন বস্তুর সাসপেনশন তৈরি করা হয়। সাসপেনশন যে শুধু তরল বস্তুরই হয় সেটা ঠিক নয়, কঠিন বস্তুরও সাসপেনশন তৈরি করা যায়। এই প্রক্রিয়ায় বিদ্যুৎ শক্তির সাহায্যে প্রচণ্ড তাপ সৃষ্টি করে পানির মধ্যে স্বর্ণপাতকে বাষ্পীভূত করা হয়। তারপর ঠান্ডা করে ঘনীভবন প্রক্রিয়ায় সাসপেনশন তৈরি করা যায়। অর্থাৎ সোনাকে যদি আমরা পানির মধ্যে দিয়ে উচ্চ তাপমাত্রায় সোনার গলনাঙ্কে গলিয়ে আমরা কি করব, তাকে বাষ্পীভূত করব। বাষ্পীভূত করে যদি আমরা পুনরায় ঠান্ডা করি, তাহলে সোনার একটা কঠিন সাসপেনশন তৈরি হবে। এভাবে আমরা বৈদ্যুতিক উপায়ে সাসপেনশন তৈরি করতে পারি। এটা মূলত কঠিন সাসপেনশন তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসো রাসায়নিক পদ্ধতি। এই পদ্ধতিতে অদক্ষেপ জাতীয় বস্তু, পদক্ষেপ আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই পদক্ষেপগুলো নিচে সাদা জেলির মতো পদক্ষেপ দেখায়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই জাতীয় পদক্ষেপের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা যদি আমরা যোগ করি তাহলে পদক্ষেপগুলো ভেঙে গিয়ে সাসপেনশনের আকারে পরিণত হয়। এই পদক্ষেপের মধ্যে অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষক যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে পদক্ষেপগুলো ভেঙে যায় এবং একটি সাসপেনশন তৈরি হয়। এভাবে রাসায়নিক উপায়ে আমরা সাসপেনশন তৈরি করতে পারি। আবার আসলে মানুষের শরীরে
খাদ্য পরিপাক প্রক্রিয়া পেপসিন নামক এনজাইম যেভাবে খাদ্যকে ভেঙে ফেলে হজম করতে সহায়তা করে। আসো এখানে দেখো যে পেপসিন একটা এনজাইম, এটা আমাদের খাদ্যবস্তুকে ভেঙে ফেলে আমাদের রক্তে গ্রহণ উপযোগী করে। এটা যে প্রক্রিয়ায় কাজ করে, এটাও মূলত রাসায়নিক পদ্ধতিতে সাসপেনশন তৈরি হয়। দেখো কিভাবে, যে একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন পদক্ষেপের পৃষ্ঠতলে অধিশোষিত হয়ে সমচার্জের বিকর্ষণ বলের মাধ্যমে পদক্ষেপগুলোকে ভেঙে ছোট করে সাসপেনশনে পরিণত করে। এই রাসায়নিক পদ্ধতিতে কিভাবে এনজাইম ব্যবহার করে, অর্থাৎ এনজাইমটা কিন্তু এইভাবেই দুইটা আয়ন সৃষ্টি করে পৃষ্ঠতলে শোষিত হয়ে সাসপেনশন তৈরির ক্ষেত্রে সহায়তা করে। ঠিক একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা দিই, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন, তোমরা জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে থাকে। এর অদক্ষেপের পৃষ্ঠতলে যদি কোনো অদক্ষেপের মধ্যে আমরা এটা দিই, তাহলে সেই অদক্ষেপের পৃষ্ঠতলে শোষিত হয় এবং সমচার্জ পরস্পরকে বিকর্ষণ করে বলে পদক্ষেপগুলো ভেঙে যায় এবং ছোট আকারে সাসপেনশন কণাগুলো ছোট হয়ে যায় এবং সাসপেনশনে পরিণত হয়। এইভাবে রাসায়নিক পদ্ধতির মাধ্যমে আমরা সাসপেনশন তৈরি করতে পারি। যেহেতু আমাদের শরীরের যে প্রক্রিয়ায় সাসপেনশন তৈরি হয় এই এনজাইমটা পেপসিন এনজাইমের মাধ্যমে, এই রাসায়নিক যে কোনো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে ঠিক একই প্রক্রিয়ায় আমরা সেই সাসপেনশন তৈরি করছি বলে এই ধরনের সাসপেনশনকে আমরা পেপটাইজেশন বলতে পারি। এখন আসো কলয়েড দ্রবণ। কোনো একটি পদার্থ যদি অপর একটি পদার্থের মধ্যে মোটামুটি 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁻5 সেন্টিমিটারের ব্যাস বিশিষ্ট কণা রূপে ছড়িয়ে থাকে, তাহলে উৎপন্ন মিশ্রণকে কলয়েড বলে। অর্থাৎ যে দ্রবণে বস্তু কণার আকারটা 10⁻⁻7 সেন্টিমিটার হতে 10⁻⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হবে, সেই দ্রবণটাকে আমরা বলবো কলয়েড। কলয়েডের বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কলয়েড কণা খালি চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু মাইক্রোস্কোপে আমরা এটা দেখতে পারবো। কলয়েডের মিশ্রণটিকে স্থির রেখে দিলে বিস্তৃত দশার কণাগুলো তলানি সৃষ্টি করবে না। এটা তলানি, এটা আমরা কলয়েড দ্রবণ যদি আমরা রেখে দেই, তাহলে এর নিচে কোনো তলানি করবে না। কলয়েডের কণাগুলো ফিল্টার কাগজের মধ্য দিয়ে সহজেই যেতে পারে। কলয়েডের কণাগুলি ধীর গতিতে ব্যাপিত হয়, যা ব্রাউনীয় গতি প্রদর্শন করে। অর্থাৎ অণুগুলো পরস্পরের সাথে অবিরাম সংঘর্ষে লিপ্ত হয় এবং অণুগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে। এই গতিটাকে ব্রাউনিয়ান গতি বলি আমরা। কলয়েডে আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে, যাকে টিন্ডাল প্রভাব বলে। কলয়েডের মধ্যে যদি আলোকরশ্মি আমরা চালনা করি, তাহলে আলোকরশ্মিটা বিচ্ছুরিত হয়। এই ঘটনাটাকে আমরা বলি টিন্ডাল প্রভাব। এটা আমরা পরের স্লাইডে আরো ভালোভাবে জানবো। কলয়েড অস্বচ্ছ, অসমসত্ব, কিন্তু অস্থায়ী। উদাহরণ দেখে নেওয়া যাক। দুধ একটা কলয়েড। দুধ হলো পানিতে চর্বি কণার কলয়েড। পানিতে 10⁻⁻7 সেন্টিমিটারের কম এবং 10⁻⁻5 সেন্টিমিটার আকারের চর্বির কণা বণ্টিত হয়ে দুধ গঠন করে। দুধে চর্বির কণা বেশ ছোট হয়, এগুলোকে খালি চোখে দেখা যায় না, তবে মাইক্রোস্কোপে দেখা যায়। তাহলে আমাদের দুধ হচ্ছে একটা আমাদের নিত্য আমরা প্রতিনিয়ত খাই, দুধ একটা আদর্শ খাদ্য। এই দুধ একটা মূলত কলয়েড। এটা কিসের কলয়েড? পানি এবং চর্বি কণার কলয়েড। কলয়েড ও ক্রিস্টালয়েড। যেসব পদার্থ দ্রবীভূত অবস্থায় উদ্ভিদ বা প্রাণীর ঝিল্লি বা পার্চমেন্ট কাগজ অতিক্রম করতে পারে, তাদেরকে আমরা বলবো ক্রিস্টালয়েড।
দ্রবকণার আকৃতি 1 ন্যানোমিটারের ছোট হলে তখন পদার্থটিকে আমরা বলবো ক্রিস্টালয়েড। তোমরা জানো যে 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 টু পাওয়ার মাইনাস 9 মিটার, অর্থাৎ অত্যন্ত ক্ষুদ্র। তাহলে দ্রবকণার আকৃতি যখন 1 ন্যানোমিটারের ছোট হবে তখন পদার্থটাকে আমরা বলবো ক্রিস্টালয়েড। কেলাসাকার পদার্থ যেমন খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড, তুতের সংকেত কপার সালফেট ইনটু 5 অণু পানি, ইউরিয়া, পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ দ্রুত গতিতে পার্চমেন্ট কাগজ অতিক্রম করে, তাই এগুলো ক্রিস্টালয়েড। যেহেতু এটা ক্রিস্টালয়েডের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, এই সোডিয়াম ক্লোরাইড, তুতে, ইউরিয়া এবং পটাশিয়াম ক্লোরাইড ক্রিস্টালয়েড। কলয়েডের সঙ্গে আসো। যেসব পদার্থ দ্রবীভূত অবস্থায় উদ্ভিদ বা প্রাণীজ ঝিল্লি বা পার্চমেন্ট কাগজ অতিক্রম করতে পারে না বা পারলেও ধীরে ধীরে সামান্য অংশ ভেদ করে, তাদেরকে আমরা কলয়েড বলব। কলয়েড কণার আকৃতি 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হলে তাকে আমরা বলবো কলয়েড। অর্থাৎ দ্রবকণার আকৃতি যখন 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হবে তখন পদার্থটাকে আমরা বলবো কলয়েড। অনিয়তাকার পদার্থ যেমন গ্লু, আঠা, স্টার্চ, ডিমের সাদা অংশ এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড খুব সামান্য অংশই বেরিয়ে আসে, তাই এগুলো কলয়েড। অনিয়তাকার পদার্থের দ্রবণ গ্লু, আঠা, স্টার্চ, ডিমের সাদা অংশ এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের খুব সামান্য অংশ বেরিয়ে আসে, এই জন্য এইগুলোকে আমরা বলবো কলয়েড। এখন যে দুইটা টার্ম আমরা ব্যবহার করেছি সেই দুটো আমরা বিস্তারিত জেনে নেই। টিন্ডাল প্রভাবটা কি? কলয়েড কণাসমূহ ফিল্টার কাগজের মধ্য দিয়ে সহজে অতিক্রম করতে পারলেও ঝিল্লির মধ্য দিয়ে খুব ধীরে ধীরে অতিক্রম করে। কলয়েড কণা দ্রবণের দ্রবীভূত দ্রবের কণা অপেক্ষা আকারে একটু বড় হওয়ায় এই কণাগুলি আলোক বিচ্ছুরণ করতে পারে, যাকে টিন্ডাল প্রভাব বলে। এবার আসো ব্রাউনিয়ার গতি। ব্রাউনীয় গতি। কলয়েড মিশ্রণে কলয়েড কণাগুলি বিস্তার মাধ্যমের অণুসমূহের সাথে ধাক্কা খেয়ে অবিরাম এবং বিক্ষিপ্তভাবে গতিশীল থাকে। কলয়েড কণার এরূপ ধর্মকে ব্রাউনীয় গতি বলে। তাহলে এই দুটো ছোট প্রশ্ন হিসেবে থাকতে পারে, টিন্ডাল প্রভাব এবং ব্রাউনীয় গতি কি? এই দুটো ভালো করে তোমরা স্মরণ রাখবা। টিন্ডাল প্রভাব এবং ব্রাউনীয় গতি বলতে কি বোঝো? কলয়েডের শ্রেণীবিভাগ। বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের উপর ভিত্তি করে কলয়েড বিভিন্ন শ্রেণীর হয়। যেমন এখানে আমরা কয়েকটা উদাহরণ দেওয়া আছে, চলো আমরা দেখে নেই। এখানে বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা এটা আমরা দ্রব্য হিসাবে বিবেচনা করতে পারি, এটা দ্রাবক হিসাবে বিবেচনা করি, আর এটা কলয়েডের নামকরণ, আর এখানে উদাহরণ দেওয়া আছে। তো প্রথমেই আসো দেখো, বিস্তৃত দশা যদি তরল হয় এবং বিস্তার মাধ্যম যদি গ্যাস হয় তাহলে সেই কলয়েডটাকে আমরা বলবো অ্যারোসল। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কুয়াশা, মেঘ। আবার বিস্তৃত দশা যদি কঠিন হয় এবং বিস্তার মাধ্যম যদি গ্যাস হয় তাহলে সেই কলয়েডটাকে বলবো কঠিন অ্যারোসল। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বায়ুতে ভাসমান ধূলিকণা, ধোঁয়া ইত্যাদি। আবার বিস্তৃত মাধ্যম যদি তরল হয় এবং বিস্তার মাধ্যম যদি কঠিন হয় তাহলে সেটাকে আমরা বলবো জেল। এর উদাহরণ হিসাবে জেলি, পনির, দই, মাখন, জুতার কালি ইত্যাদি এর উদাহরণ হিসেবে দেওয়া যায়। আবার বিস্তৃত দশা যদি গ্যাস হয় এবং বিস্তার মাধ্যম যদি কঠিন হয় তাহলে তাকে আমরা বলবো ফোম। এই ফোমটা কি? আমরা যে শেভিং জেল যেটা ইউজ করি, সে পাকানো ফোম বা ক্রিম, এটা ফোমের মধ্যে পড়ে, তাহলে সেই কলয়েডটাকে আমরা বলবো ফোম। আবার বিস্তৃত দশা যদি গ্যাস হয় এবং বিস্তার মাধ্যম যদি তরল হয় তাহলে সেটাকেও আমরা বলবো ফোম। এটা আমরা যে ফোম ইউজ করি, শেভিং ফোমটা, সেটাকে আমরা বলতে পারি কলয়েড শ্রেণী হিসাবে ফোম। ঠিক আছে? এগুলো সাধারণত পটাশিয়াম সোপ ইউজ করা হয় এই ফোমের মধ্যে।
এরপরে আসো বিস্তৃত দশা যদি তরল হয় এবং বিস্তার মাধ্যম যদি তরল অথবা কঠিনও হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কলয়েড শ্রেণীটা হবে ইমালশন এবং উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দুধ, শ্যাম্পু, ক্রিম, বাটার ইত্যাদি। আবার বিস্তৃত দশা যদি কঠিন হয় এবং বিস্তার মাধ্যম যদি তরল হয়, তাহলে তাকে আমরা শ্রেণী কলয়েডের সল হিসাবে সেই কলয়েডকে সেটাকে আমরা সল বলতে পারি। উদাহরণ হিসেবে আসলে যে কাদা পানি, চকের গুঁড়াযুক্ত পানি, পেইন্ট, মিল্ক অফ ম্যাগনেসিয়া ইত্যাদি। তো বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের উপর ভিত্তি করে কলয়েডকে আমরা এইভাবে শ্রেণীবিভাগ করতে পারি। এখন এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস, সল, ইমালশন, এই দুটো জিনিস সম্পর্কে আমরা জানবো। চলো দেখি। প্রথমে আসো সল। সলের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, যদি কোনো কঠিন বস্তু কণা তরল বা গ্যাসীয় ফেজে বণ্টিত হয়ে কলয়েড গঠন করে, তবে তাকে আমরা সল বলি। সলকে বিভিন্নভাবে নামকরণ করা হয়, যথা বিস্তার মাধ্যম যদি পানি হয় তবে তাকে আমরা বলবো হাইড্রোসল। যেমন পানিতে সিলভার ক্লোরাইডের ঘোলা মিশ্রণ হলে সিলভার ক্লোরাইড, এটা হবে সিলভার ক্লোরাইডের হাইড্রোসল। অর্থাৎ পানির মধ্যে সিলভার ক্লোরাইড দিলে যদি মিশ্রণটা ঘোলা হয়, তাহলে সেই কলয়েডটাকে বলবো আমরা হাইড্রোসল। পানিতে দই, জেলি, বার্লি, গাম ইত্যাদি হলো হাইড্রোসল। অর্থাৎ পানি থাকলে সেটাকে আমরা বলবো হাইড্রোসল। আবার বিস্তার মাধ্যম যদি অ্যালকোহল হয়, তাহলে তাকে আমরা বলবো অ্যালকোসল। চলো দেখে নিই কি আছে। যেমন বডি স্প্রেতে আমরা অ্যালকোহল ব্যবহার করি, হেয়ার স্প্রেতে অ্যালকোহল ব্যবহার করি। কাজেই এই বডি স্প্রে, হেয়ার স্প্রে, একে আমরা বলতে পারি অ্যালকোসল, যেহেতু এখানে উপাদান হিসেবে আছে অ্যালকোহল। আবার বিস্তার মাধ্যম বায়ু হলে তাকে আমরা অ্যারোসল বলবো। যেমন ধোঁয়া হলো বায়ুতে অদগ্ধ কঠিন জ্বালানি কণার অ্যারোসল। অনুরূপভাবে জীবাণুনাশক স্প্রে, মেঘ, কুয়াশা ইত্যাদি অ্যারোসলের উদাহরণ। আমরা মশা মারার যে অ্যারোসল ব্যবহার করি, সেটাও কিন্তু যেহেতু ওখানে বাতাস ইউজ করা হয়, ওখানে বাতাসকে কম্প্রেস করে রাখা হয়, কাজে একেও আমরা অ্যারোসল বলতে পারি। জেল। তরল ফেজের মধ্যে যদি কঠিন বস্তু কণা বণ্টিত হয়ে কলয়েড গঠন করে, তবে তাকে আমরা জেল বলব। অর্থাৎ তরল ফেজের মধ্যে যদি কঠিন বস্তু কণা বণ্টিত হয়ে কলয়েড গঠন করে, তাহলে সেই কলয়েডটাকে আমরা বলবো জেল। গরম পাতলা ভাতের ফ্যান স্টার্চের সল এবং ঠান্ডা থকথকে ভাতের ফ্যান স্টার্চের জেল। তাহলে দেখো, গরম যখন আমরা ভাত রান্না করার সময় যে আমরা মাড়টা পাই, সেটা গরম অবস্থায় যখন পাতলা থাকে, তখন তাকে আমরা বলবো সল। এবং এটা রেখে দিয়ে অনেক সময় দেখবা যে তোমরা ভাতের মাড়টা যদি রেখে দাও, তো অনেক পরে দেখবে যে থকথকে গাঢ় হয়েছে এবং থকথকে একটা ভাব সৃষ্টি করেছে, অনেক গাঢ় হয়ে গেছে। তো তখন তাকে আমরা বলবো কিন্তু জেল। গরম অবস্থায় সল এবং ঠান্ডা অবস্থায় যেটা আরো ঘন হবে, থকথকে হবে, তখন তাকে আমরা বলবো জেল। জেলের মধ্যে কণাগুলো ক্রসলিঙ্ক কাঠামো লাভ করে, ফলে সিস্টেমের স্থায়িত্ব বেড়ে যায়, কারণ কাঠামোর মধ্যে তরল কণা অবরুদ্ধ হয়ে নিশ্চল অবস্থায় থাকে। ফলে পাত্র উপর করলেও জেল পড়ে না। সব ক্ষেত্রে না, উপর করলে এটা সলের চেয়ে জেলটা বেশি গাঢ়। তবে কতগুলো জেল আছে একদম খুব শক্তভাবে লেগে যায় এবং সেটা পাত্র উপর করলেও কিন্তু পড়ে না। তবে সলকে সজোরে ঝাঁকালে তার ক্রসলিঙ্ক কাঠামো, অণুগুলোর মধ্যে যে ক্রসলিঙ্ক কাঠামো তৈরি হয়, সেটা ভেঙে যায় এবং অবরুদ্ধ তরল, ভিতরে যে অবরুদ্ধ তরল থাকে, সেটা বেরিয়ে আসে এবং তা প্রবাহমান হয়, যেমন দধি, পনির এবং বিভিন্ন ফলের জেলি। ইমালশন। ইমালশন কাকে বলে চলো দেখে নিই। একটি তরল বস্তুর বিস্তার মাধ্যমে অপর কোনো তরল বিস্তৃত দশার কণা অদ্রবণীয় এবং অমিশ্রিত অবস্থায় ছড়ানো থাকলে যে কলয়েডীয় সিস্টেম গঠিত হয়, তাকে আমরা বলবো ইমালশন। এবং একটা তরল বিস্তার মাধ্যমে আরেকটা তরল যদি
অদ্রবণীয় এবং অমিশ্রিত অবস্থায় ছড়ানো থাকে, তবে যে কলয়েডাল সিস্টেম আমরা পাই তাকে আমরা বলবো ইমালশন। ইমালশনের প্রকারভেদ। ইমালশন দুই প্রকার: পানিতে তেল বা চর্বির ইমালশন এবং তেলে পানি বা চর্বির ইমালশন। তো প্রথমে আসো পানিতে তেলের বা চর্বির ইমালশন। কম পরিমাণ তেলকে বেশি পরিমাণ পানিতে ঝাঁকিয়ে যে ইমালশন তৈরি করা হয় তাকে পানিতে তেলের ইমালশন বলে। এক্ষেত্রে বিস্তৃত দশাটি তেল এবং বিস্তার মাধ্যম হলো পানি, অর্থাৎ তেলটা হচ্ছে দ্রব আর পানি হলো দ্রাবক, যেমন দুধ, স্নো, ভ্যানিশিং ক্রিম ইত্যাদি। আর তেলে পানির বা চর্বির ইমালশন। কম পরিমাণ পানিকে বেশি পরিমাণ তেলে ঝাঁকিয়ে যে ইমালশন তৈরি করা হয় তাকে তেলে পানির ইমালশন বলে। এক্ষেত্রে বিস্তৃত দশাটি পানি এবং বিস্তার মাধ্যম হলো তেল, অর্থাৎ এই ক্ষেত্রে পানি হচ্ছে দ্রব এবং তেল হলো দ্রাবক, যেমন মাখন, কোল্ড ক্রিম, লিপস্টিক, কড লিভার তেল ইত্যাদি। ইমালসিফায়ার। ইমালশনের স্থিতিশীলতা প্রয়োজন, আর স্থিতিশীল ইমালশন গঠনের জন্য প্রয়োজন একটি নতুন পদার্থ, যাকে আমরা বলবো ইমালসিফায়ার। অর্থাৎ ইমালশনের স্থিতিশীলতা রক্ষার জন্য যে পদার্থ ব্যবহার করা হয় তাকে আমরা বলবো ইমালসিফায়ার। ইমালসিফায়ার সমূহ কোয়াগুলেশন রোধে ব্যবহৃত কোনো ইলেকট্রোলাইট পদার্থ নয়। কোয়াগুলেশনটা কি, এটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। ইমালসিফায়ার সমূহ কোয়াগুলেশন রোধে ব্যবহৃত কোনো ইলেকট্রোলাইট পদার্থ নয়। এর অণুতে দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী দুটি প্রান্ত থাকে। দ্রাবক আকর্ষী প্রান্ত কলয়েড কণার পৃষ্ঠদেশে দৃঢ়ভাবে অধিশোষিত হয়, ফলে ইমালসিফায়ারের দ্রাবক বিকর্ষী গ্রুপ কণার উপরে একটি দৃঢ় ফিল্ম তৈরি করে। তাই এসব পদার্থ শুধু দুটি তরলের মধ্যকার আন্তঃপৃষ্ঠীয় টানকে প্রতিহত করে না, বরং একই সঙ্গে কলয়েডীয় কণার চারপাশে একটি দৃঢ় স্থিতিশীল ফিল্ম তৈরি করে কণাসমূহের জমক বাধা রোধ করে স্থিতিশীল ইমালশন কাঠামো গঠন করে। অর্থাৎ ইমালশনের স্থিতিশীলতা ইমালসিফায়ারের মাধ্যমে বৃদ্ধি করা হয়, স্থিতিশীল করা হয়। ইমালসিফায়ার ব্যবহার করে আমরা ইমালশনের স্থিতিশীলতা বৃদ্ধি করি। তো এটা কিভাবে করে আরেকবার পড়ে নিয়ে দেখো, যে এই পদার্থ দুইটি তরলের মধ্যকার পৃষ্ঠতলীয় টানকেই প্রতিহত করে না, বরং একই সঙ্গে কলয়েডীয় কণার চারপাশে একটি দৃঢ় স্থিতিশীল ফিল্ম তৈরি করে কণাসমূহের জমাট বাঁধা রোধ করে স্থিতিশীল ইমালশন গঠন করে। এখানে একটা ছবিতে দেওয়া আছে যে একটা কলয়েড, এটা ইমালসিফায়ার। এখানে কলয়েড দ্রবণে শোষিত আছে, এটা অপর প্রান্ত। এই একই ধর্মী চার্জ এই পরস্পরকে বিকর্ষণ করে, ফলে এরা পরস্পর একসাথে আসতে পারে না এবং এর উপরে একটা ফিল্ম তৈরি করে এবং স্থিতিশীল ইমালশন গঠন করে। এটা পানি, এটা ইমালসিফায়ার এবং এটা একটা কলয়েড দ্রবণ। ঠিক আছে, এটা পানি মানে এটা পুরোটাই কলয়েড দ্রবণ। এখানে আমরা ইমালসিফায়ার দিয়েছি। ইমালসিফায়ার দেওয়ার ফলে এখানে একটা ফিল্ম তৈরি হয়েছে, অর্থাৎ ইমালশনের স্থিতিশীলতা রক্ষা করেছে। কাজেই এভাবে ইমালসিফায়ার একটা ইমালশনের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করে। দুধের ইমালসিফায়ার হলো প্রোটিন। প্রোটিন একটা পলিমার অণু। এই প্রোটিন অণুর দ্রাবক আকর্ষী প্রান্ত চর্বি কণার উপর দৃঢ়ভাবে অধিশোষিত হয়ে পরিবেষ্টন করে থাকলে দ্রাবক বিকর্ষী গ্রুপ কণার উপর একটি দৃঢ় ফিল্ম তৈরি করে। তাই
সমধর্মী প্রান্তগুলো পরস্পরকে বিকর্ষণ করায় আর একত্রিত হতে পারে না, ফলে চর্বির কণাগুলো আলাদা কণা হিসেবে বিরাজ করে পানিতে বণ্টিত থাকে এবং স্থিতিশীল ইমালশন দুধ গঠন করে। তোমরা দেখবে যে দুধের মধ্যে আমরা এই চর্বির কণা ভাসমান অবস্থায় দেখতে পারি। এই দুধের মধ্যে যে প্রোটিন থাকে, এই প্রোটিনটা মূলত এই ইমালসিফায়ার হিসেবে কাজ করে এবং এই ইমালশনের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করে। কোয়াগুলেশন কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট প্রশ্ন, এটা প্রায় পরীক্ষায় আসে। চলো সংজ্ঞাটা দেখে নেই। যে প্রক্রিয়ায় কোনো মিশ্রণে সহ অবস্থানকৃত দশার কণাগুলি স্বতঃস্ফূর্তভাবে বা বাহ্যিক কোনো পদার্থ যোগ করার ফলে কণাগুলো গুচ্ছাকারে তলনির সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকেই কোয়াগুলেশন বলে। কোয়াগুলেন্ট এজেন্ট: যে বাহ্যিক পদার্থ যোগ করে সহ অবস্থানকৃত দশার কণাগুলোকে তলনির সৃষ্টি করা হয়, সেই পদার্থকে কোয়াগুলেন্ট এজেন্ট বলে। কোয়াগুলেশন প্রক্রিয়ায় সহ অবস্থানকৃত দশার কণাগুলি জমাট বেঁধে যে দ্রব্য তৈরি হয় তাকে কোয়াগুলাম বলে। পেপটাইজেশন: যে পদ্ধতিতে কোনো সদ্য প্রস্তুত অদক্ষেপের বড় কণাগুলিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাহায্যে বিভক্ত করে পুনরায় কলয়েডীয় কণায় পরিণত করার ঘটনাকে পেপটাইজেশন বলে। এক্ষেত্রে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যকে পেপটাইজিং এজেন্ট বলা হয়। এই কয়েকটা সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। কোয়াগুলেশন, কোয়াগুলেন্ট এজেন্ট, কোয়াগুলাম এবং পেপটাইজেশন, এবং এর সঙ্গে আরেকটা আছে পেপটাইজিং এজেন্ট। পেপটাইজেশনে যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় সেই এজেন্টকে পেপটাইজিং এজেন্ট আমরা বলব। যেমন সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপকে পানি দিয়ে ধুয়ে অল্প পরিমাণ ফেরিক ক্লোরাইড যোগ করলে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইডের সল পাওয়া যায়। এখানে ফেরিক ক্লোরাইড পেপটাইজিং এজেন্ট হিসেবে। কোয়াগুলেশনের উদাহরণ: নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি। নদীর ঘোলা পানিতে কাদা ও মাটির কলয়েড কণা ঋণাত্মক আধানে চার্জিত অবস্থায় থাকে। সমুদ্রের পানিতে থাকে লবণ বা সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড সমুদ্রের পানিতে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন হিসেবে থাকে। নদীর ঘোলা পানি যখন সমুদ্রে আসে তখন সমুদ্রের পানিতে দ্রবীভূত আয়নগুলো ঘোলা পানির ঋণাত্মক আধানযুক্ত কলয়েড কণাকে প্রশমিত করে এবং কাদা, মাটি আর বালির কণাগুলো মাটিতে মিশে থাকতে পারে না, তাই এই কণাগুলো পরস্পর যুক্ত হয়ে নিচে জমা হয় এবং তৈরি করে দ্বীপ। আশা করি এটা বুঝতে পেরেছ। দুধে ছানা পড়া: আমরা দুধের মধ্যে যদি লেবু দেই তাহলে আমরা জানি যে ছানা তৈরি হয়। এটা কিভাবে তৈরি হয় চলো একটু দেখে নেই। প্রথমত লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড, তা দুধের পানিতে আয়নিত হয়ে সাইট্রেট ও হাইড্রোজেন আয়ন তৈরি করে দ্রবীভূত হয়। ফলে দুধের মধ্যে দ্রবীভূত চর্বির অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে দুধ থেকে আলাদা হয়ে ছানা হিসাবে জমা পড়ে। রবার জমাটবদ্ধকরণ: রবার গাছের রস, যা ল্যাটেক্স নামে পরিচিত, তাতে অ্যাসিটিক অ্যাসিড যোগ করা হলে রাবার আলাদা হয়, কারণ অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে রবার অণুগুলো একত্রিত হয়ে জমাট বাঁধে। এখানে অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম ক্লোরাইড পানিতে আয়নিত অবস্থায় থাকে। রসায়নের ভাষায় এই যৌগগুলোকে ইলেকট্রোলাইট বলে। এভাবে কোয়াগুলেশন হয়। এখন আসে একটা ইম্পর্টেন্ট উদাহরণে রক্ত জমাট বাঁধা। রক্ত এক ধরনের কলয়েড। রক্তের মধ্যে অ্যালবুমিন কণাগুলি ঋণাত্মক আধানযুক্ত। মানুষের দেহের কোনো অংশ কেটে গেলে রক্তপাত শুরু হয়। রক্তপাত বন্ধ করার জন্য যদি ক্ষতস্থানে ফিটকারি দেওয়া হয়, তাহলে ফিটকারিতে তোমরা জানো যে ফিটকারির সংকেত হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 পানি।
তো এইটা ফিটকারির মধ্যে উপস্থিত থাকে। তো এই ফিটকারির মধ্যে উপস্থিত ধনাত্মক আয়ন অর্থাৎ অ্যালুমিনিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন দ্বারা রক্তের ঋণাত্মক আধানগুলো প্রশমিত হয় এবং কোয়াগুলেশন ঘটে, ফলে রক্ত জমাট বেঁধে যায়। তো এই প্রক্রিয়া রক্ত জমাট বাঁধে কোয়াগুলেশনের মাধ্যমে। সচরাচর ব্যবহৃত কোয়াগুলেন্ট কি ব্যবহার করা হয় চলো দেখি। অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক ক্লোরাইড এবং ফেরিক সালফেট। একটি কোয়াগুলেন্টের তিনটি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। বৈশিষ্ট্যগুলো হচ্ছে ত্রিযুগী ক্যাটায়ন। কলয়েডসমূহের তড়িৎ ঋণাত্মক প্রকৃতির জন্য তাদের প্রশমনের জন্য ক্যাটায়ন যোগ করা হয়। একটি ত্রিযুগী ক্যাটায়ন অত্যন্ত কার্যকর কোয়াগুলেন্ট হিসেবে পরিগণিত। কাজে দেখো এখানে যে কোয়াগুলেন্টগুলো অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক ক্লোরাইড এবং ফেরিক সালফেট সবগুলোই কিন্তু ত্রিযুগী ক্যাটায়নগুলো আমার কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। অবিষাক্ত কোয়াগুলেন্ট অবশ্যই অবিষাক্ত হতে হবে। তরল বজ্র বিশোধনের ক্ষেত্রে কোয়াগুলেন্টগুলো অবশ্যই অবিষাক্ততা অপরিহার্য কোয়াগুলেন্টের। প্রশমন পিএইচ পরিসরে অদ্রাব্য। তরল বর্জ্যে যোগকৃত কোয়াগুলেন্টকে অবশ্যই দ্রবণ থেকে অধক্ষিপ্ত হতে হবে, যাতে করে দ্রবণে কোনো আয়ন অবশিষ্ট না থাকে। অর্থাৎ তরল বজ্রে যে আমরা কোয়াগুলেন্ট যোগ করব, সেখানে যোগ করার পর এইটা অধক্ষিপ্ত হতে হবে, যাতে দ্রবণে কোনো আয়ন অবশিষ্ট না থাকে। তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ক্লাস। থ্যাংক ইউ অল। Stay home, stay safe.